আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকের এপিসোডের নাম রাজনীতি না স্ট্যান্ড আপ কমেডি। সত্যি কথা বলতে কি প্রিয় দর্শক, আমাদের দেশে আলাদা কোনো কমেডি শো দরকার নেই। নিউজ দেখলেই এন্টারটেনমেন্ট ইজ এনাফ। কারণ আজকে থাকছে আমাদের এই এপিসোডে চাঁদাবাজির নতুন সংস্করণ, খাম্বা ইলেকট্রিসিটির নতুন সংস্করণ, মেধা বনাম কোটার নতুন সংস্করণ, নিয়োগ বাণিজ্যের নতুন সংস্করণ, সর্বশেষ থাকছে ট্রাইব্যুনাল বা আইসিটি থ্রিলার। প্রিয় দর্শক, আপনারা জানেন যে গত সরকারের আমলে রেখে যাওয়া যে টিসিবির যে খাদ্য সামগ্রী, সেটা বিতরণ করতে গিয়ে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাই সংঘর্ষে জড়িয়েছে এবং সেই সংঘর্ষের কারণে ফেনীতে 2 জন বা অসংখ্য মানুষ আহত হয়েছে এবং নড়াইলে 2 গ্রুপের সংঘর্ষের কারণে 5 জন নিহত হয়েছে। যারা টিসিবির খাদ্য সামগ্রী নিয়ে মারামারি করে, প্রশ্ন হলো এখানে কি খাবার বিতরণ হচ্ছে নাকি অপরচুনিটি ডিস্ট্রিবিউশন হচ্ছে? নড়াইলে যে 5 জন মানুষ মারা গেল, ফেনী যে অসংখ্য মানুষ মারা গেল, তারপর আমাদের প্রধানমন্ত্রী ঘোষণা করলেন 10ই মার্চ থেকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। ভাই, যেখানে আগের সরকারে রেখে যাওয়া খাদ্য সামগ্রী বিতরণ করতে গিয়ে নিজেরা মারামারিতে জড়ান এবং সুন্দরভাবে বা সুষ্ঠুভাবে বিতরণ করার মতো ক্ষমতা নেই, সেখানে ফ্যামিলি কার্ড দিয়ে কি হবে? এর পরের সংবাদ হলো বিজনেসম্যানেরা, বাংলাদেশের যে সর্বোচ্চ সংগঠন রয়েছে, তারা অভিযোগ করেছে যে চাঁদাবাজি বেড়েছে 50% আগের সরকারের তুলনায়। এবং এই সংখ্যাটা শুধু বিএনপির এই কয়েকদিনের শাসনামলে না, এটা হলো অন্তর্বর্তীকালীন সরকারের 18 মাস প্লাস বিএনপি শাসনামল। এবং সেই চাঁদাবাজির পরিমাণ এতই কঠিন এবং এত ভীত সন্ত্রস্ত, এতই প্রখর যে তাদের বিজনেস করাটাই দায় হয়ে দাঁড়িয়েছে। প্রিয় দর্শক, এটা দেখে মনে হচ্ছে ওয়াও, ইনফ্লেশন ইজ এভরিওয়ের। আর এখন আর অর্থনীতি না, এটা হলো চাঁদাবাজি গ্রোথ রেট। এই অবস্থায় ব্যবসা করবে কিভাবে? যেমন একটা প্রবাদ আছে, কয়লা ধুলেই সাদা হয় না। বিএনপি মনে হচ্ছে কখনোই সাদা হবে না। দল ঠিকই আছে, কিছু নতুন মুখ এসেছে, কিন্তু পদ্ধতি আর পাল্টায় নেই, দুর্নীতির ধরনও পাল্টায় নেই, চাঁদাবাজির ধরনও পাল্টায় নেই। এখন আসুন মেধা বনাম কোটা। কোটা না মেধা, মেধা মেধা, তুমি কি আমি কি, রাজাকার রাজাকার, এই স্লোগান দিয়েই জুলাইয়ের সন্ত্রাসী আন্দোলন বা লালবদর রাজ্যে আন্দোলন করেছিল, সেখানে মূল স্লোগান ছিল মেধা এবং কোটা নিয়ে। আমরা দেখলাম জামাতের আমিরের স্ত্রী বা শফিকুর রহমানের স্ত্রী সংরক্ষিত মহিলা কোটায় এমপি হচ্ছেন। প্রশ্ন হলো, এটা কি মেধা নাকি রিলেশনশিপ কোটা? এখন কোথায় সে লাল বদরেরা, কোথায় সে লাল যোদ্ধারা যারা স্লোগানে মুখর করেছিল? এখানে কি যোগ্যতা তার? আমিরের স্ত্রী, সেটাই তার যোগ্যতা? ও আচ্ছা, নতুন নীতিমালা আমরা বুঝলাম, সেটা হলো মেরিট বেস সিস্টেমস উইথ ফ্যামিলি রিকমেন্ডেশন। তাহলে জুলাই আন্দোলনে কি ছিল? কোটা না মেধা, কোটা না মেধা, বাট সিলেক্টিভ এডিশন ফর সাম পিপল। আপনারা জানেন যে কোটা বা মেধা, সেই কোটা এখন যারা জুলাই নিহত বা আহত হয় তাদের জন্য চালু করা হয়েছে। তাহলে কেন মানুষকে ভুল পথে প্রচলিত করা হয়েছে? মানুষের ইমোশন নিয়ে খেলা করা হয়েছিল। এটা রাজনীতি না, এটা হলো প্লট টুইস্ট সিরিজ। প্রিয় দর্শক, এখন আসি বিদ্যুৎ খাতে। সত্যি বলতে এটা শুনে মনে হলো ফায়ার ব্রিগেডের প্রধান হিসাবে একজন আগুন প্রেমীকে বসানো হয়েছে। কারণ প্রাক্তন বিদ্যুৎ মন্ত্রী মিস্টার টুকু সাহেব বিদ্যুৎ মন্ত্রী হয়েছেন। আপনাদের অনেকের হয়তো মনে আছে, বা যারা তরুণ তাদের মনে নেই,
বর্তমান যে প্রধানমন্ত্রী তাকে কেন 10% বলা হয়? তাকে 10% বলা হয় এই কারণে, বা তাকে খাম্বা তারেক বলা হয় কারণ এইটুকু যখন মন্ত্রী ছিলেন 2005 বা 2006 সালে সারা দেশে তারা খাম্বা বসিয়েছিলেন এবং তার টানিয়েছিলেন। শুধু খাম্বা এবং তার টানিয়ে তারা ক্ষান্ত হননি, তারা মানুষকে বিল পাঠিয়েছিলেন, বিল দেওয়ার জন্য বাধ্য করেছিলেন। সেই জন্য তখনকার কৃষকেরা চাঁপাই নবাবগঞ্জে কনসার্টে আন্দোলন করেছিল এবং সেই কনসার্ট আন্দোলনে 20 জন কৃষককে হত্যা করা হয়েছিল। প্রিয় দর্শক, বিদ্যুৎ না দিয়ে মানুষকে বিদ্যুতের বিল দিতে হবে, এই নিয়ম তারাই চালু করেছিলেন এবং সেই নিয়মের প্রতিবাদ করতে গিয়ে 20 জন মানুষ মারা গিয়েছিলেন। এই যে 20 জন মানুষ মারা গেল, তার দায়ভার কেউ নেয়নি। তাদের যে হত্যা করা হলো তার কোনো বিচার হয়নি। আমরা আইনের কথা বলি, রুল অফ লর কথা বলি। শেখ হাসিনাকে বা আওয়ামী লীগকে বিচার করতে হবে, কারণ তারা জুলাই যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে গুলি চালিয়েছিল পুলিশ। তাহলে এই যে 20 জন মানুষকে হত্যা করা হলো, তার দায়ভার কি মিস্টার টুকু নেবেন না? কারণ তিনি তো তখন মন্ত্রী ছিলেন এবং খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন। নাকি আইন শুধু আওয়ামী লীগের জন্য, বিএনপি বা জামাত বা এনসিপির জন্য আইন নেই? প্রিয় দর্শক, accountability in Bangladesh looks like there is a system, but system not respond all the times for all the peoples. System respond only for specific people. আবার সেই সময়ের লোকেরা বলছে, বা সেই একই মন্ত্রী এখন বলছেন যে বিদ্যুৎ খাত দেউলিয়া। প্রশ্ন হলো, মিস্টার টুকু সাহেব, আপনি যখন মন্ত্রী ছিলেন বাংলাদেশে কত মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছিলেন? তখন একটা প্রবাদ ছিল বা একটা ট্রেন্ড ছিল, বিদ্যুৎ ছিল তখন ম্যাজিক শো, কাম অ্যান্ড গো, এই আছে এই নেই। তখন মানুষ রসবোধ করে বলতেন দেশ খালেদা জিয়া চলে গেছেন, টুকু চলে গিয়েছেন। লোডশেডিং ছিল বাংলাদেশের জাতীয় ব্যায়াম। আর উনি সেই একই মানুষ মন্ত্রী হওয়ার পরে আমাদেরকে নতুন বয়ান দিচ্ছেন, নতুন জ্ঞান দিচ্ছেন। প্রিয় দর্শক, একই মুখ বা একই বোতল, কিন্তু বোতলের ভিতরে যে সাবস্টেন্স সেটা কিন্তু একই রয়ে গেছে। এখন আসুন নিয়োগ বাণিজ্য। আপনারা দেখেছেন বিএনপি 6টি সিটি কর্পোরেশনে 6 জন প্রশাসক নিয়োগ দিচ্ছেন এবং সেই প্রশাসক সব 6 জনই বিএনপির স্থানীয় পর্যায়ের নেতাকর্মী। প্রিয় দর্শক, এই যে নিয়োগ বাণিজ্য, সেটা বিএনপির পুরনো স্বভাব। এবং এই যে নিয়োগের পিছনে বা এই যে অ্যাডমিনিস্ট্রেটর বা প্রশাসক নিয়োগের একমাত্র উদ্দেশ্য হলো চাঁদাবাজি, এবং যারাই নিয়োগ পাবে তারা কোটি কোটি টাকা চাঁদা দিয়েই এই পদগুলো গ্রহণ করবেন। প্রিয় দর্শক, তারাই আবার ডিসি, এসপি এবং সরকারি যে উচ্চপদস্থ কর্মকর্তা রয়েছেন, যারা গত 18 মাস ছিলেন জামাতের লোক বলে তাদেরকে আখ্যায়িত করা হয়েছে, তাদেরকে বাদ দেওয়া হয়েছে এবং চুক্তিভিত্তিক নতুন করে সব ডিসি, এসপি এবং সর্বোচ্চ পদে লোক নিযুক্ত হচ্ছে এবং সেই লোক দেওয়ার পিছনে কোটি কোটি টাকার বাণিজ্য হচ্ছে। প্রিয় দর্শক, সবকিছু জন্য একটা গন্ধ আছে, সেই গন্ধটা হলো ক্যাশ ইজ দ্য ফার্স্ট, জব ইজ দ্য লেটার। এটা পাবলিক সার্ভিস না, এটা হলো বিএনপির ইনভেস্টমেন্ট স্কিম। প্রিয় দর্শক, আপনার রেসুমি জমা দিন বা সিভি জমা দিন, তার সাথে এনভেলপ দিন, কংগ্রেচুলেশন, ইউ আর সিলেক্টেড। এভাবে রাষ্ট্র চললে রাষ্ট্র না হয়ে যাবে কর্পোরেট অফিস। প্রিয় দর্শক, এখন আসুন শেষ পরিক্রমা, আইসিটি। বিএনপি আইসিটির প্রসিকিউটর তাজুল ইসলাম, যিনি রাজাকার হিসেবে সর্বত পরিচিত, তাকে লাথি মেরেছে, তার নিয়োগ, তাকে স্যাক করেছে, কারণ তার বিরুদ্ধে যে গুরুতর অভিযোগ রয়েছে, কারণ তিনি প্রাক্তন আইজিপি মামুন সাহেবকে রাজসাক্ষী করার বিনিময়ে বা তাকে সেভ করার বিনিময়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন এবং তিনি
যে সত্য দিয়েছিলেন বা যে শর্তে আইজিপি সাহেব তাকে টাকা দিয়েছিলেন সেটা হলো তাকে অভিযোগ থেকে মুক্ত করে দেওয়া হবে, তবে তাকে রাজসাক্ষী হতে হবে এবং হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে হবে। কি পিকুলিয়ার এই দেশ, প্রিয় দর্শক। অভিযুক্ত হয়ে যান সাক্ষী, আর সাক্ষী সুরক্ষা পায়, জনগণ কনফিউজড হয়ে যায়। আর মজার ব্যাপার হলো বরখাস্ত হওয়ার পরেও এই নির্লজ্জ বেহায়া অট্টহাসি দিচ্ছে, দাঁত কেলিয়ে হাসছে। মনে হচ্ছে বাংলাদেশ থেকে শরম, লজ্জা সব কিছু নির্বাসিত হয়ে গিয়েছে। তার যে অট্টহাসি বা খেলিয়ে হাসার যে ধরন দেখে মনে হচ্ছে যে কনফিডেন্স লেভেল ইজ আনলিমিটেড। সম্ভবত আমাদের রাজনীতিতে লজ্জা নামের যে জিনিসটা রয়েছে সেটা আর সিলেবাসে নেই। সেটা মানুষ, লজ্জা যে শব্দটি আছে সেই শব্দ আজ বাংলাদেশে আর আমরা স্থায়িত্ব বা অস্তিত্ব বুঝতে পারি না। অন্তত মিস্টার তাজুল ইসলামের যে কর্মকাণ্ড, যার যে অট্ট হাসি, সে হাসি দেখে মনে হচ্ছে যে লজ্জা বাংলাদেশ থেকে নির্বাসিত, বাংলাদেশের সমাজ থেকে নির্বাসিত। প্রিয় দর্শক, তাহলে আজকে আমরা কি দেখলাম? চাঁদাবাজির নতুন সংস্করণ, মেধা বনাম কোটার নতুন সংস্করণ, খাম্বা বিদ্যুৎ রিটার্নস, নিয়োগ বাণিজ্যের নতুন ধরন এবং ট্রাইব্যুনাল থ্রিলার। স্ক্রিপ্ট কিন্তু প্রিয় দর্শক একটাই, অভিনেতা শুধু নতুন, সংলাপ আলাদা, গল্প পুরনো। মনে রাখবেন, অ্যাকাউন্টেবিলিটি ছাড়া গণতন্ত্র একদিন কমেডি শো হয়ে যায়। আজ বাংলাদেশে গণতন্ত্র যেন কমেডি শো হয়ে গিয়েছে। প্রিয় দর্শক, ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করে, কারণ সত্য কথা বলা এখনও ইজ ফুল টাইম জব। এবং বাংলাদেশে সত্য কথা বলার মতো মানুষ দিন দিন কমে আসছে। আমরা যতই শঙ্কা থাকুক, যতই ভয় থাকুক, আমরা সত্যকে ধারণ করব। এবং আমি যে ভিডিও কন্টেন্ট করি, সেই কন্টেন্ট যদি একজন মানুষও না দেখে, আমার কোনো আফসোস নেই। আমি শুধু কন্টেন্ট করেই যাব, সত্য কথা বলে যাব। দিস ইজ মাই জব, দিস ইজ মাই মিশন। আই উইল টেল দ্য ট্রুথ অল দ্য টাইম ইফ নো ওয়ান ওয়াচ ইট। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং। বাই।